সালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি কানাডার একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। 3টি পিআর প্রোগ্রাম বলতে এক্সপ্রেস এন্ট্রির অধীনেই 3টি প্রায়োরিটি প্রোগ্রামকে সিলেক্ট করা হয়েছে নতুন করে। সেগুলো আপনাদের সাথে খোলাসা করব। আপনারা জানেন যে আউট অফ কানাডা থেকে কানাডাতে আসার ক্ষেত্রে এখন সবচাইতে বেশি প্রায়োরিটি পায় বা সুযোগ পাচ্ছে ক্যাটাগরি বেস সেক্টরে যে সমস্ত প্রফেশন বা অকুপেশনাল ব্যক্তিরা আছে তারা। তো নতুন যে 3টি সেক্টরের কথা বলবো সেগুলো কিন্তু আউট অফ কানাডা থেকে সুযোগ পাবেন না। যারা অলরেডি কানাডাতে আছেন, কানাডাতে কমপক্ষে 1 বছরের জব করেছেন, তাদের জন্য সুযোগ দেওয়া হবে। লাইক এটা কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসেরই এখানে প্রায়োরিটি ভার্সন। তো এই ধরনের প্রোগ্রামগুলোতে কোয়ালিফাই করতে হলে আপনাকে হয় ওয়ার্ক পারমিট নিয়ে অথবা স্টুডেন্ট ভিসায় এসে প্রথমে স্টুডেন্ট পরে ওয়ার্কারে কনভার্ট হওয়া, তারপরে এই পিআর প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতাতে আমরা দেখেছি বর্তমান সময়ে আউট অফ কানাডা থেকে স্কিল মাইগ্রেশনের সুযোগের সংখ্যাটা খুবই কম। ইনসাইড কানাডা থেকেই আপনার 70 থেকে 80% কনভার্সন হচ্ছে, যার কারণে প্রথমে আপনাকে কানাডাতে এন্ট্রি নিতে হবে কোনো না কোনো এলিজিবল প্রোগ্রামে, এবং সেখানে কমপক্ষে 1 বছরের জব এক্সপিরিয়েন্স গ্যাদার করলে দেন আপনি পরবর্তী প্রোগ্রামগুলোতে কোয়ালিফাই করবেন। সেক্ষেত্রে বয়স যদি বেড়ে যায় বা আরও অন্যান্য সমস্যা হয়, আপনাদের পয়েন্টের যে ঘাটতি সেটা পুষিয়ে যেতে পারে যদি আপনি বিশেষ ক্যাটাগরির মধ্যে পড়েন। তো নতুন যে 3টি ক্যাটাগরিকে সিলেক্ট করা হয়েছে পার্মানেন্ট রেসিডেন্ট বা পিআর প্রোগ্রামের জন্য, সেগুলো আমরা রিভিল করব। সেই সাথে কানাডার আর একটি ক্যাটাগরি যেটা বছরের শুরুতে অ্যাড হয়েছিল, ফিজিশিয়ান বা ডক্টরদের ক্যাটাগরি, তাদের একটি প্রথম ড্র অনুষ্ঠিত হয়েছে, সেটা নিয়েও কথা বলবো। কানাডা উইল প্রায়োরিটাইজ 3 নিউ অকুপেশনাল ক্যাটাগরিজ ফর পার্মানেন্ট রেসিডেন্সি থ্রো এক্সপ্রেস এন্ট্রি। তো এখানে 3টি নতুন ক্যাটাগরিকে তার প্রায়োরিটি সেক্টরে অ্যাড করেছে। নাম্বার 1 হচ্ছে রিসার্চার্স অ্যান্ড সিনিয়র ম্যানেজার্স, যাদের কমপক্ষে কানাডাতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে 1 বছর। তারপর হচ্ছে ট্রান্সপোর্ট অকুপেশনস। ট্রান্সপোর্ট অকুপেশনটা গত বছর বন্ধ ছিল, এটা নতুন করে আবার চালু করা হচ্ছে। এরপর আরেকটা হলো মিলিটারি পার্সোনাল, যারা মিলিটারি সার্ভিসে যুক্ত আছেন এখানে। তার মানে কানাডাতে যে সমস্ত মিলিটারি আছে সবাই কিন্তু কানাডার নাগরিক তা কিন্তু না। অনেকেই এসে জব হিসেবেই মিলিটারি কাজগুলো বা মিলিটারি সেক্টরে কাজ শুরু করেন, পরবর্তীতে তারা পিআর কনভার্টার সুযোগ পান। এই হলো অবস্থা। মিনিমাম ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমি বললাম যে এটা আগে কানাডাতে ক্যাটাগরি বেস ড্রতে 6 মাসের অভিজ্ঞতা দেখাতে পারলেই হতো, কিন্তু এখন বলা হচ্ছে যে 3 বছরের মধ্যে আপনার জোড়াতালি দিয়ে হলেও 1 বছরের অভিজ্ঞতা দেখাতে হবে। আপনি হয়তো কোথাও 6 মাস, কোথাও 3 মাস, কোথাও আরও 5 মাস ছিলেন, এই সব কিছু মিলিয়ে 1 বছরের অভিজ্ঞতা দেখাতে হবে 3 বছরের মধ্যে। অর্থাৎ আপনি যদি 2023 থেকে শুরু করেন, তাহলে 23, 24, 25 এই 3 বছরের মধ্যে আপনার মোটেই 12 মাসের অভিজ্ঞতা দেখাতে হবে। এটাই হলো নিয়ম এটার জন্য। তো নতুন এই প্রোগ্রামটা ঘোষণা দিয়েছে ইমিগ্রেশন মিনিস্টার 18 ফেব্রুয়ারি 2026-এ। তো এখানে সিনিয়র ম্যানেজার হিসেবে যে প্রোগ্রামটি চালু করা হবে, সবাই কিন্তু সব সিনিয়র ম্যানেজার আবেদন করতে পারবেন তা কিন্তু না। এখানে অকুপেশনাল কোডগুলো, ন্যাশনাল অকুপেশনাল কোডগুলো মেনশন করা হয়েছে। এরপরে কোন কোন অকুপেশন সেগুলো মেনশন করা হয়েছে। প্রথমে রয়েছে সিনিয়র ম্যানেজার্স, কনস্ট্রাকশন, ট্রান্সপোর্টেশন, প্রোডাকশন অ্যান্ড ইউটিলিটিস, যেগুলোর এনএসি কোড হলো 00015। এরপর রয়েছে সিনিয়র ম্যানেজার্স ট্রেড, ব্রডকাস্টিং অ্যান্ড আদার সার্ভিসেস 00014। সিনিয়র ম্যানেজার্স হেলথ, এডুকেশন, সোশ্যাল অ্যান্ড কমিউনিটি সার্ভিস অ্যান্ড মেম্বারশিপ অর্গানাইজেশনস, এটার এনএসি কোড হলো 00013। এরপর রয়েছে সিনিয়র ম্যানেজার্স ফিনান্সিয়াল কমিউনিকেশনস অ্যান্ড আদার বিজনেস সার্ভিসেস, এটা এনএসি কোড হলো 00012। তো এই হলো অবস্থা। রিসার্চার উইথ কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স অকুপেশনস, অনেকে টিচিং সেক্টরে আসেন বা রিসার্চ করতে আসেন কানাডাতে। আসার পরে তারা যে কানাডাতে পিআর হতে পারেন তা কিন্তু না। বয়স বেড়ে যাওয়ার কারণে অনেকে এই সুযোগগুলো পান না। তাদের জন্য সহজ করে দেওয়ার জন্য, তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য কানাডার নতুন 2টি অকুপেশন এখানে প্রায়োরিটি দিচ্ছে। পোস্ট সেকেন্ডারি টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাসিস্ট্যান্টস, ইউনিভার্সিটি প্রফেসরস অ্যান্ড লিড লেকচারার্স, এখানে হচ্ছে 41201 আর একটা হলো 41200। এই হলো অবস্থা। এবার আমরা আসি স্কিল্ড মিলিটারি রিক্রুটস অকুপেশনস। এখানে রয়েছে অপারেশনস মেম্বার অফ দি কানাডিয়ান আর্ম ফোর্সেস 43204, স্পেশালাইজড মেম্বার্স অফ দি কানাডিয়ান আর্ম ফোর্স 42102, তারপরে হচ্ছে কমিশন অফিসার্স অফ দি কানাডিয়ান আর্ম ফোর্স 40042। এরপর ট্রেড অকুপেশনস, যেটা ইনঅ্যাক্টিভ ছিল 25 সালে, নতুন করে এখানে অ্যাক্টিভ করা হবে যে সেক্টরগুলোকে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এনএসি কোড সহ। এয়ার পাইলট, ফ্লাইট ইঞ্জিনিয়ার, ফ্লাইং ইনস্ট্রাক্টর 72600, অটোমেটিভ সার্ভিস টেকনিশিয়ান, ট্রাক অ্যান্ড বাস মেকানিক্স অ্যান্ড মেকানিক্যাল রিপেয়ারার্স 72410, এয়ারক্রাফট মেকানিক্স অ্যান্ড এয়ারক্রাফট ইন্সপেক্টর 72404, এয়ারক্রাফট ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রিক্যাল অ্যান্ড এভিওনিক্স মেকানিক্স, টেকনিশিয়ান অ্যান্ড ইন্সপেক্টরস
22313। এই হলো অবস্থা। ট্রেড অকুপেশনগুলো আপনারা জানলেন। তো গভর্নমেন্ট প্রায়োরিটি দিবে আরও অন্যান্য যে সমস্ত সেক্টরে, তার মধ্যে রয়েছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বেস। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে আপনি যদি লেভেল 7 ক্যাটাগরির একটা রেজাল্ট করতে পারেন, তো তাহলে এখানে আপনি এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল থাকলে সেটার উপর বেস করে অল্প স্কোরে এখানে আসার সুযোগ পাবেন। এরপরে রয়েছে হেলথ এবং সোশ্যাল সার্ভিস ক্যাটাগরি, এগুলো আগে থেকেই রয়েছে। এরপরে রয়েছে ট্রেড, যেটা ইনঅ্যাক্টিভ ছিল, আবার এটা অ্যাক্টিভ করা হলো। এবং আগে 25 সালে যে একটা ক্যাটাগরি ছিল এগ্রিকালচার এবং এগ্রি ফুড অকুপেশনসের, সেটা এই বছরে রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে, সেটা অ্যাক্টিভ থাকবে না। তো এই প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করতে হলে শুরুতে আপনাকে এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করতে হবে, করে আপনাকে এখানে যে আপনার অকুপেশন সেটাকে সিলেক্ট করবেন। সেই অকুপেশনটা যদি প্রায়োরিটি সেক্টরের মধ্যে পড়ে যায়, তাহলে আপনি প্রায়োরিটি বেস যে ড্রগুলো হবে সেগুলোতে ইনভাইটেশন পাবেন। এখানে এটাই হলো মোদ্দা কথা। The 1 year work experience need to qualify for an occupational category must have been gained within the past 3 years. তো এটাও আপনারা জেনেছেন অলরেডি। এখন আমরা একটু কথা বলবো হচ্ছে এখানে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট লাগবে। যারা মিলিটারি রিক্রুটমেন্টে আসতে চান তাদের জন্য অ্যাডিশনাল কিছু রিকোয়ারমেন্ট আছে, তারা এই স্লাইডটা দেখে নিন, আমি এটা পড়ছি না। এসএলএম রিফর্মের ক্ষেত্রে এসএলএম সিস্টেমটাকে রিফর্ম করা হচ্ছে। আগে কি হতো, যে স্টুডেন্টরা পড়াশোনা করতে আসতো, আসার পরে যদি কোনো প্রোগ্রামে কোয়ালিফাই করতে না পারতো, সর্বশেষ তারা এসএলএম কেস করতো। তো গভর্নমেন্ট দেখতেছে এটাকে একটা গেটওয়ে হিসেবে নেওয়া হচ্ছে, এই জন্য তারা এই বন্ধটা এইটাকে বন্ধ করতে যাচ্ছে। সেক্ষেত্রে তারা বলতেছে যে কারো যদি বাস্তবিক সমস্যা থাকে, সেই 1 বছরের মধ্যেই এসএলএম কেস করবে, পরবর্তীতে না। এবং এসএলএম কেস করলেই যে তার কেস অ্যাকসেপ্ট হবে তা কিন্তু না। তার সেগুলো যাচাই বাছাই করা হবে যে প্রকৃতপক্ষেই তার সমস্যা ছিল কিনা বা আছে কিনা, তার নিজ দেশে ফেরত গেলে বিশেষ কোনো সমস্যা হবে কিনা, এই ধরনের বিষয়গুলো যাচাই বাছাই করে এখানে তাদেরকে অ্যাসাইলাম কেসগুলো রেজাল্ট খুব দ্রুত দেওয়া হবে, হয় কেস উইন করবে অথবা তাদেরকে ডিপোর্টেশন অর্ডার দেওয়া হবে। এইভাবেই মূলত বিল C-12টা কার্যকরী হবে আগামী মার্চের মাঝামাঝিতে, আর এটার হিয়ারিংগুলো সব শেষ হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের মধ্যেই। If you have been in Canada for over a year, you should not be claiming asylum, said Diab. ইমিগ্রেশন মিনিস্টার মূলত এই কথাটি বলেছেন। এখানে আরেকটা বিষয়, ফিফা ওয়ার্ল্ড কাপ দেখার জন্য যারা কানাডাতে আসবেন, আমাদেরকে অনেকে নক দিয়েছেন যে তারা এরকম আসবেন খেলা দেখার জন্য। তো কারো যদি অ্যাসাইলাম কেস করার বিষয়গুলো থাকে, সেগুলোকে অ্যাসাইলাম হিসেবে সেই কেসগুলো অ্যাকসেপ্ট করবে না, গভর্নমেন্ট এটা ডিক্লেয়ার দিয়েছে। Diab also emphasized that foreign nationals coming to Canada for the FIFA World Cup 2026 should not be claiming asylum and will be subject in full of Canada's usual entry requirement for visitors. তো এই হলো অবস্থা। তো লাস্ট যে ড্রটা অনুষ্ঠিত হলো নতুন ক্যাটাগরির, সেটা নিয়ে আমরা একটু কথা বলি। কানাডাতে একটা ইতিহাস হয়ে গেছে আবার সেকেন্ড টাইমের জন্য, সেটা হলো যে সর্বনিম্ন স্কোরে এখানে ইনভাইটেশন দেওয়া হয়েছে। এর আগে করোনার কারণে লোকজন কোয়ালিফাইড লোকজন পাওয়া যাচ্ছিল না, বাধ্য হয়ে 75 স্কোরেও এখানে তারা ইনভাইটেশন ইস্যু করেছিল। করোনার সেই স্কোরের পরে সর্বনিম্ন স্কোর 169 স্কোরেই মূলত ড্র অনুষ্ঠিত হয়েছে, বিকজ তাদেরকে বিশেষ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটা হলো ফিজিশিয়ানদের ক্যাটাগরি। এটা গতকালকে অনুষ্ঠিত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিংস স্কোরের রিকোয়ারমেন্ট ছিল মাত্র 169, অনেক কম স্কোর। যারা জানুয়ারির 3 তারিখের আগে প্রোফাইল করেছে তাদেরকে এখানে সুযোগ দেওয়া হয়েছে। এটা মূলত ফিজিশিয়ানদের জন্যে এই ড্রটা চালু করা কন্ডাক্ট করা হয়েছে। আগের হিস্ট্রিগুলোতে আমি বলেছি আপনাদেরকে। তো এখানে ফিজিশিয়ানরা অল্প স্কোরে সুযোগ পাচ্ছেন, তবে এখানে কন্ডিশন হলো ফিজিশিয়ান বা ডাক্তার তাদের কমপক্ষে 1 বছরের জব থাকতে হবে, কানাডাতে জবে এক্সপিরিয়েন্স থাকতে হবে। জব অফার না, জবের এক্সপিরিয়েন্স অলরেডি হয়ে যেতে হবে, দেন তারা এখানে কোয়ালিফাই করবেন। তো এখানে ওভারঅল যে ড্রগুলো অনুষ্ঠিত হয়েছে এই বছরে 4টি পিএনপি ড্র, একটি সিএসি ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে 3টি, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে 1টি, এবং আপনার ফিজিশিয়ান যেটা গতকালকে হলো সেটাতে 1টি ড্র অনুষ্ঠিত হয়েছে। টোটাল এখানে হিসাব দেখতে পাচ্ছি আমরা, সিএসি ক্যাটাগরিতে 20,000, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে 8,500, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে 1534, এবং ফিজিশিয়ান উইথ কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে 391 জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। আজকের আলোচনা আমরা ইতি টানবো। তো নতুন পিআর প্রোগ্রাম বলতে এখানে অ্যাকচুয়ালি পিআর প্রোগ্রামে কোয়ালিফাই করা তো অনেক টাফ, এক্সিস্টিং 100টার বেশি পিআর প্রোগ্রাম রয়েছে, সেগুলোতে আপনি নতুনভাবে কীভাবে এলিজিবল হতে পারেন সেটাই মূলত এখানে মেনশন করেছি আমরা আজকের আলোচনায়। আশা করছি অনেক ভাই বোনরা এখান থেকে উপকৃত হবেন। আর বিশেষ করে আপনারা যে ক্যাটাগরি মেনশন করা হলো সেগুলোতে জব এক্সপিরিয়েন্স গ্যাদার করার চেষ্টা করুন। পারলে স্টুডেন্ট ভিসায় কানাডাতে আসুন, এসে সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারেন, সেটা হবে আপনাদের জন্য উত্তম একটা কর্মপন্থা বা উপায় এখানে এই বিষয়গুলোতে এলিজিবল হওয়ার জন্য। তো আবারও ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।